know this particular opportunity is an opportunity for myself to tell you about something which is very dear to me, and I know you have tremendous my only opportunity to talk to you in English. কেন আমার বক্তৃতাটা ওনারা আমাকে বাংলায় দিতে বলেছেন, আমি বাংলায় দিচ্ছি। হয়তো কারোর একটু বুঝতে অসুবিধা হতে পারে, পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করলে বা তোমরাও হয়তো বুঝে যাবে, তাই আমি বাংলায় দিচ্ছি। আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু হলো জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান এমন একটা বিষয় যে আমাদের পঠন পাঠনের মধ্যে স্বাভাবিকভাবে থাকে না বলে তোমাদের মতো ছোট ছোট তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা তারা হয়তো এটার গুরুত্বটা ততটা বুঝতে পারো না। কিন্তু যে বক্তব্য তোমরা এতক্ষণ শুনলে এবং তাতে বুঝলে যে মগজাস্ত্রের ব্যাপারটা একটা বিরাট দিক হয়ে দাঁড়াচ্ছে আগামী, কেন আগামী দিনে তুমি পরীক্ষায় কত পার্সেন্টেজ নম্বর পেয়েছো গুরুত্ব পাবে না, তোমার স্কিল কতটা, তোমার কৌশল কতটা, তোমার পড়াশোনাকে ব্যবহার করে তুমি কিভাবে প্রবলেম সলভ করতে পারছো তার উপরে নির্ভর করবে তুমি কতটা ভালো কাজ করছো সমাজ থেকে। আর সেই ক্ষেত্রে মগজাস্ত্র একটা বিরাট জিনিস। উনি দুটো কথা বলে দিয়েছেন যেটা আমিও মাঝে মাঝে আমার বক্তৃতায় বলি, যে দুটো জিনিস, একটা হচ্ছে কিউরিওসিটি, জানার ইচ্ছে, আর একটা হচ্ছে প্রশ্ন করা। আমরা আমাদের মতো মানুষেরা তোমাদের প্রশ্ন করতে দিই না। প্রশ্ন করতে হলে আমরা ভয় পাই যে এমন একটা প্রশ্ন করতে পারো যার উত্তর আমার জানা নেই, বা আমার উত্তরের উপর নির্ভর করে এমন আরেকটা প্রশ্ন করতে পারো যেটা আমাকে সবার সামনে ছোট করে দিতে পারে। সেই জন্য আমরা স্কুলেও হয় না, অনেক সময় মাস্টার মশাই দিদিমণিরাও করেন না, চাপা দিয়ে দেন, অন্য কারণ দেখান, কিন্তু প্রশ্নের উত্তর দিতে ভয় পান। কিন্তু তোমরা প্রশ্ন করতে ভয় পেও না। আর জ্যোতির্বিজ্ঞান এমন একটা বিষয়, এই একটা বিষয় সমস্ত মানুষের মনে প্রশ্নের একটা বিশাল পাহাড় সৃষ্টি করেছে, কারণ আমরা সত্যি কিছু জানি না। আসো শুরু করা যাক। আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন আকাশের দিকে তাকাতেন তাদের মনে অনেক প্রশ্ন জাগতো, আকাশটা কি, আকাশটা কোথায়, আকাশের মধ্যে পৃথিবীর অবস্থানটাই বা কি। এই সমস্ত প্রশ্নের মধ্যে দিয়ে জন্ম নিয়েছিল জ্যোতির্বিজ্ঞান। তাই জ্যোতির্বিজ্ঞানকে যেমন মানব সভ্যতার একটি প্রাচীনতম বিষয় হিসেবে চিহ্নিত করা যায়, তেমনই খবরের কাগজে, টেলিভিশন চ্যানেলে যখন হামেশাই চোখে পড়ে মহাকাশ সংক্রান্ত ঘটনা, বুঝতে পারা যায় আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রেও জ্যোতির্বিজ্ঞান একটা বিরাট জায়গা করে নিয়েছে। জ্যোতির্বিজ্ঞান বিষয়টির এমন ক্ষমতা যে আজ থেকে কয়েক কোটি লক্ষ বছর আগে এই যে রথীন্দ্র মন্দিরে তোমরা বসে আছো, এই জায়গাটায় কিরকম অবস্থা ছিল যেমন জানান দিতে পারেন, আবার আজ থেকে কয়েক কোটি লক্ষ বছর পর এখানে কি ধরনের অবস্থা হতে পারে তার সম্পর্কে একটা সম্যক ধারণা করে দিতে পারেন। স্থান এবং কালের বিরাট ব্যাপ্তি জুড়ে জ্যোতির্বিজ্ঞানের খেলা। আর বিজ্ঞানীরা মনে করছেন শীঘ্রই এই একবিংশ শতাব্দীটি জ্যোতির্বিজ্ঞানের শতাব্দী হিসাবে চিহ্নিত হবে। তার প্রমাণ দিচ্ছি। 1901 থেকে 2000 সাল, এই 100 বছরে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্পদার্থবিদ্যা, ব্রহ্মাণ্ড তত্ত্ব কসমোলজি আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটি মানে সাধারণ অপেক্ষিকতাবাদ তত্ত্বে মাত্র 3.5 নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। সেখানে 2000 থেকে 2025 6টি নোবেল প্রাইজ, 17 জন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ওই একই বিষয়ের উপরে। তার থেকে বুঝতে পারছো সেই সারা পৃথিবীতে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্পদার্থবিদ্যা নিয়ে মানে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কি প্রচণ্ড একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। রাতের আকাশ, আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন রাতের আকাশের দিকে তাকাতেন তাদের মনে অনেক প্রশ্ন জাগতো যে রাতের আকাশটা মানে এই আলোর বিন্দুগুলো যাদেরকে আমরা তারা বলি সেগুলোর, দরজাটা একটু বন্ধ করে দিন, আলোটা ভীষণ চোখে লাগছে, সেগুলোর পেছনের মানে কি, কিন্তু কোনো মানে খুঁজে পেত না। তারা কি করলেন, আকাশের বিভিন্ন দিকে ঘন সন্নিবিষ্ট কয়েকটি তারাকে মনে মনে চিহ্নিত করে সরলরেখা দিয়ে যোগ করে বিভিন্ন কাল্পনিক আকৃতির কথা ভাবতে শুরু করলেন। এইভাবে তারা সারা আকাশটিকে 88টি ভাগে ভাগ করে ফেললেন। প্রতিটি ভাগকে চিহ্নিত করা হলো এরকম একটি কাল্পনিক ছবি দিয়ে, যাদেরকে আমরা বলি তারামণ্ডল বা কনস্টেলেশন। তোমরা প্রশ্ন করতে পারো এগুলো জেনে লাভ কি, এগুলো তো কল্পনা। কিন্তু আমাকে যদি বলো, আমি বলবো এখনো গুরুত্ব আছে। মানে আমার নিজের অভিজ্ঞতা, ইন্ডিয়ান আর্মির অ্যাডভান্স কমান্ডো ট্রেনিং সেন্টারে 6 রাত ধরে রাতের আকাশ চেনাতে হয় কমান্ডোদের। রাতের আকাশ চিনলে অনেক সূক্ষ্ম যন্ত্র ছাড়াই তুমি তোমার চারপাশ সম্পর্কে তথ্য আহরণ করতে পারবে। এমনকি যে মিসাইল টেস্টিং রেঞ্জ আছে চাঁদিপুরে, সেখানেও এর উপরে কাজ হয়। কেননা যখন জিপিএস বন্ধ করে রাখা হয় তখন ইনার্শিয়াল গাইডেন্স এই তারাদের দেখেই কিন্তু মিসাইলরা যায়। তা যাই হোক, এখন এদের প্রাসঙ্গিকতা হারায়নি। দিন এবং রাত দুটো আকাশই বোধহয় আমাদেরকে মনের দিক থেকে টানে যখন মনে একটু সময় থাকে আকাশটা দেখার। কিন্তু খালি চোখে আকাশ দেখার একটা সীমাবদ্ধতা আছে, আমাদের চোখ তত শক্তিশালী নয়। তাই আজ থেকে 419 বছর আগে এক মহান বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন, তিনি যখন প্রথম দূরবীন ব্যবহার করে মহাকাশকে দেখলেন, বুঝতে পারলেন মহাকাশে এমন জিনিস আছে, এমন বস্তু আছে, তাদের এত ধর্ম যে
খালি চোখে আমরা তো বুঝতে পারবোই না, ওই মহাকাশ সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা হবে না। গত 400 বছরে প্রযুক্তির উন্নতি